আমাদের বারান্দা মানে একতলা দোতলা তিনতলা আমাদের বাড়ি, পুরো বারান্দা ভরে যেত। এবং ছোটবেলা থেকে ওই ক্রেজ একটা ছিল, দেখেছি যখন বড় হয়েছি আমার দাদারা খেলতেন, তারপরে আমরা খেলেছি, এই মাঠে খেলেই বড় হয়েছি। যখন আন্তঃরেল খেলি প্রদীপ দা আমার কোচ ছিল, আমাদের ইস্টার্ন রেলের কোচ ছিল, আমি ক্যাপ্টেন ছিলাম ইন্টার রেলওয়ে, আমরা চ্যাম্পিয়ন হলাম। বলে না বাঙালি রক্তে ফুটবল বা বাংলা মক্কা, অনেক রকম কথা শুনে বড় হয়েছি। তো আমার ফিলোসফি সিম্পল, অ্যাজ এ কোচ হিসেবে বলটা নিজেদের দখলে খেলা এবং ডিফেন্সটাকে আঁটো সাঁটো রেখে গোল খাবো না, পারলে গোল করব। ম্যানচেস্টার সিটি গোল করেছে 42টা টাচে, আর্জেন্টিনা করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কারণ ওই জায়গায় তো আমরা পৌঁছতে পারিনি বা আমরা জানি না কবে পৌঁছতে পারবো। আপনার গোটা কোচিং ক্যারিয়ারে দুটো জিনিস খুব প্রমিনেন্ট। একটা হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট, আপনি প্রচুর ইয়াং ফুটবলারদের সাথে সারা জীবনই কাজ করেছেন নানা রকম লেয়ারে। আর সেকেন্ড হচ্ছে আপনার কোচিং জার্নি যেটা। এবার আমি দুটো কানেক্টেড প্রশ্ন করবো। এক হচ্ছে, ধরুন আপনার কাছে একটা 10 বছরের বাচ্চা এসছে, তাকে, কারণ এটা নিয়ে খুব কনফিউশন আছে, অনেকেই তো খেলতে চায়। ধরুন 10 বছরের একটি বাচ্চা, সে কি রোড ম্যাপ নিয়ে এক্স্যাক্টলি এগোবে ফুটবলটা সেই লেভেলে জাতীয় স্তরে খেলার জন্য? দেখো, আমরা সবসময় আমাদের নেই, এটা নেই ওটা নেই আমি বলে দিতে পারি। আজকে যদি আমরা আফ্রিকার যে কোনো দেশে, গরিব দেশে যাই, আমরা কি তাদের কাছে ঘাসের মাঠ, আমরা যে বলি না যে মাঠ, ফুটবল কি লাগে, নাম্বার অফ বলস অ্যান্ড কোয়ালিটি গ্রাউন্ড, মানে যেখানে বলটা বাউন্স হবে। একটা ছেলে কেন ফুটবলে আসবে? যে ছেলেটা যখন বল নিয়ে খেলছে, সে যদি দেখে যে আমি বলটা কন্ট্রোল করতে পারছি না, তখনই তার বিরক্তি আসবে। তো আমরা ওই সময় সবসময় বলি, আমি যেখানে ছিলাম সবসময় বলি আমি মাঠের প্রতি আমি একটা গুরুত্ব দিই। যদি ইউথদের কথা বলছি, যখন ইউথ নিয়ে প্রশ্ন, কারণ ইউথদেরকে তুমি তো বেশি কথা বলতে পারবে না, ইউ হ্যাভ টু অবজার্ভ ওর একটা ছেলে তার কি চায়। যে বল নিয়ে তাকে তো দৌড় করালে চলবে না, তাকে যদি বলো তুমি এক্সারসাইজ করো, এই এটা করো, সে সবসময় চাইবে বলটা নিজের কাছে রাখা। এবং একটা 10 বছরের যদি ছেলে আসে, তাকে আমাদের পরিকাঠামো অনুযায়ী আমার কাছে যদি আসে, আমি আমার জানা বেস্ট যেখানে বাচ্চাদের নিয়ে নাড়াচাড়া করে আমি সেখানে পাঠাবো। কারণ আমি এই 10 বছর বা 8 বছর বা 6 বছরের বাচ্চাদের নিয়ে যে সব ক্যাম্পগুলো হয় তার সাথে আমি জড়িত নয়, কিন্তু আমি আহ, মোটামুটি খোঁজ রাখার চেষ্টা করি যে কোথায় ভালো। কারণ আমার যেহেতু ফুটবলের সাথে জড়িত, প্রচুর প্যারেন্টস বা আমার ক্লাবে, এই যে দেখছো আমি যেখানে বসে আছি, আমাদের সুইমিং ক্লাবের অনেক মানুষ আছে, জিজ্ঞেস করে দাদা আমার ছেলেটাকে দেবো, কোথায় দেবো? তো এই জিনিসটা যেটা প্রশ্ন, এটা একটা সঠিক আমাদের সেইভাবে আমাদের এখনো আমরা কিন্তু সেইভাবে মানে ইউথের যেটা ক্যাম্প দিতে, আমরা বলি না যে ফুটবল স্টার্ট অ্যাট হোম, বিগিনস অ্যাট হোম, এটা কথা। কিন্তু আমরা ভাবি যে 8 বছরের 6 বছরের ছেলে, 8 বছরের ছেলে কি ফুটবল খেলবে, এইটা কিন্তু আমাদের বাবা মায়েদের ধারণা। এখন কিন্তু যারা বাবা মা, তারা কিন্তু অনেক বেশি তারা খোঁজ রাখেন, তারা নিজেরা নিয়ে যান। আমরা যখন ফুটবল খেলেছি, আমার বাবা জানতোই না, আমরা লুকিয়ে লুকিয়ে বাড়িতে, মেদিনীপুরে যখন আমরা ডিস্ট্রিক্ট স্কুল চ্যাম্পিয়ন হয়ে এসেছি, 12টার সময় ফিরছি, মার খাবো বলে লুকিয়ে লুকিয়ে ফিরছি, এবং আমরা দাদাদের কাছেও মার খাবো বলে। কিন্তু এখন বাবা মারা নিয়ে যাচ্ছে মাঠে, হাতে করে ধরে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই মানে পশ্চিমবঙ্গে বলো বা ভারতে, আইএসএল আসার পরে যে রিলায়েন্স ডেভেলপমেন্ট, যেসব রিলায়েন্স ফাউন্ডেশনের যেগুলো করছে, তারা একটা প্রপার ওয়েতে করার চেষ্টা করছে। এটা একটা ভালো দিক। এবং আমার নলেজ অনুযায়ী আমি তাকে গাইড যতটা করার সেটা আমি করতে কিন্তু পারি। এর সাথে কানেক্টেড হচ্ছে, এবার আপনি হাইপোথেটিক্যালি যেটা নিয়ে আপনি কথা বলেছেন অলরেডি, তাও আমি একবার জিজ্ঞেস করবো যে হাইপোথেটিক্যালি ধরুন এবার আপনি ইন্ডিয়ান কোচ হলেন, মানে ডোমেস্টিক লেভেলে যে পারফরমেন্স দিচ্ছে সেটা ন্যাশনাল লেভেলে দিতে পারছে, তাদেরকে আপনি কিভাবে গাইড করবেন? যারা অলরেডি প্রিপেয়ার, ধরুন 22 বছর, 24 বছর, 26 বছরের হুম, ম্যাচিওর হুম। প্লেয়ার্স, তাদের থেকে আমরা তো সেই পারফরমেন্স ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে পাচ্ছি না। এবার তাদেরকে নিয়ে যদি একটা টিম আপনাকে গাইড করতে হয়, সেটা ইন্ডিয়ান ন্যাশনাল টিম হোক বা যে কোনো টিমই হোক, তাদের আপনি কি অ্যাপ্রোচ নিয়ে মানে যান? ওই 22 বছরের ছেলেদের না হ্যাঁ, দশ না, বছরের ওই ছেলে? 22 বছরের ছেলে। না, অ্যাপ্রোচ বলতে কি, আহ, মানে ন্যাশনাল টিমের কথা বলছো, হ্যাঁ, হ্যাঁ, সিনিয়র ন্যাশনাল টিমের সিনিয়র কথা ন্যাশনাল বলছো? টিমের কথা। এখন ব্যাপার হলো আন্ডার 23 যে টুর্নামেন্টে, যে গতকাল তাজাকিস্তানের কাছে আমরা 3-2 হেরে গেছি, এই আন্ডার 23টাকেও আমরা ইউথ টুর্নামেন্ট বলছি। অথচ 17 বছরের জামাল খেলছে বার্সেলোনা, স্পেনের হয়ে খেলছে। তো এই জিনিসটা, কারণ 18 বছরের পরেই আমি অ্যাডাল্ট হয়ে গেলাম। বিলো 18 ইজ ইউথ, ওভার 18 আমরা কি করে বলি? এই যে জুনিয়র, একটা 21 বছরের ছেলে, 22 বছরের ছেলেকে আমরা বলছি জুনিয়র। 23 বছরের ছেলেদেরকে নিয়ে আমরা এখন স্বপ্ন দেখছি, কারণ 23 বছরের ছেলেদের গণ, ওদের দিয়ে কিছু হবে না।
যদি করতে হয় তুমি আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এই এই ব্যাচগুলোকে গুরুত্ব দিয়ে, তার যেটা বিবিয়ানো ছিল যে 20, আন্ডার 20, আন্ডার 20টাও অনেক লেট হয়ে যাচ্ছে। আমরা যদি এমবাপ্পেকে যদি আমরা দেখি, আমরা যদি তার আগে ওয়াইন রুনিকে দেখি, যে তারা ম্যানচেস্টার ইউনাইটেড সে 18 বছর বয়সে সে সাইন করেছে। তো আমরা অন্তত 50টা বছর পিছিয়ে আছি। ওয়াইন রুনি যখন মানে ডেবিউট করেছে কত বছর, মানে তুমি ভাবো 16 বছর 17 বছর না, সে মানে মানে ডিফারেন্সটা domestic এখন level। আজকে যে কথাটা বলছি। তো এই যে গ্যাপটা, এই যে আমরা কতটা পিছিয়ে আছি হুম। ভাবনায়, চিন্তা ভাবনা এবং সেটাকে কার্যকারিতা করা। তো সুতরাং আন্ডার 23 কে নিয়ে তুমি বিশাল কিছু যে করে ফেলতে পারবে তা নয়, কিন্তু যদি একটা সিনিয়র টিমকে, ম্যাচিওর প্লেয়ারকে তুমি কি শেখাবে, সেখানে তো তুমি বেসিক কিছু শেখাবে না, তাদের মানসিকতাটা, যে আমি যে খেলছি, এই যে আমি দেশের জার্সি পরে খেলছি, আমি ক্লাব লেভেলের খেলা এবং দেশের হয়ে খেলার মধ্যে বিস্তর ফারাক আছে বলে মনে করি। যেহেতু আমি সিনিয়র কোচিং কখনো করিনি, কিন্তু আমি আবার বলছি কলিংটল এর সাথে আমি যে ইউথ, এই যে ইউথ নিয়ে আপনারা সকলে বলেন যে আমার হয়তো ইউথে আমার কোনো কন্ট্রিবিউশন আছে বা এ আছে, ইউথে আমি যে 3 বছর 3.5 বছরের মতো ছিলাম, সেইটা আমার কাছে বিরাট পাওয়া। এটা একটা বিরাট লার্নিং প্রসেস, এবং কলিংটলের মতো মানুষকে সাথে থাকা, যে ইউথদেরকে কিভাবে নার্চার করতে হয়। আমরা যখন 16 টিমে ছিলাম, যখন আমরা এক্সপোজার ট্রিপে জার্মানি গিয়েছি, সৌদি আরবে আমরা এফসি খেলতে গেছি, দ্যাট ওয়াজ দ্য, মানে ওইটা আমার কিন্তু আজকে কোচ হিসেবে যতটা আমি মানে একটা জায়গায় পৌঁছতে পেরেছি, ওই 3টে বছর আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি বলে মনে করি। এবং তখন সিনিয়র টিমে হাউটন ছিলেন, এবং যেহেতু গোয়ায় ক্যাম্প হতো জুনিয়র এবং সিনিয়রদের, আমাদের একটা মানে আড্ডা হতো, মানে আফটার প্র্যাকটিস বব হাউটনকে আমরা মজা করে বলতাম, এখনো আপনি সামির নায়ককে নিয়ে চলছেন, ইউ জাস্ট গিভ মি ওয়ান প্লেয়ার দেন আই উইল ড্রপ, এরকম সব মজা হতো। তো ওই ফেজটা আমার কাছে একটা দারুণ। এবং আমার আমার উত্তরটা একটু লেন্দি হয়ে যায়, কারণ আমি ঘুরে ফিরে অন্য জায়গায় চলে যাই। প্রশ্নটায় আবার ফিরে আসছি, যে সিনিয়র যদি আমি হই, এটা তো কাল্পনিক একটা ব্যাপার, ওদের মানসিকভাবে করতে হবে, ফিজিক্যাল ব্যাপারটা আছে। এবং আমরা যদি দেখি খেলা, আমরা যদি ফার্স্ট, সেটা কনস্ট্যান্টাইনের আমলেই বলো, হয়তো লেভেল মানে র্যাঙ্কিংটা আপ ডাউন হয়েছে, বা স্টিমাকের আন্ডারে বলো, আমরা টু ইজিলি উই আর লুজিং দ্য বল টু ইজিলি, মানে 4টে 5টা পাস আমরা খেলতে পারি না একসাথে। তো এইটার জন্য কিন্তু তুমি, এটা রাতারাতি হবে না, ইটস ইটস টেক টাইম। কারণ যে প্লেয়ারটা এক একটা ক্লাবে এক এক রকমভাবে খেলছে, এক একটা ফরমেশনে খেলছে, যখন একটা কোচের কাছে আসে তখন বেশি সময় পায় না। কোচেদেরও কিছু করার নেই, ক্যালেন্ডার যেরকমভাবে আমাদের দেশের ক্যালেন্ডার, এবং সারা পৃথিবীতেই তুমি যদি দেখো, বিরাট 15 দিনের 1 মাসের ক্যাম্প কোথাও হয় না। ইন বিটুইন যে ব্রেক থাকে সেই সময়, কারণ দে আর অল ম্যাচিওর প্লেয়ার, তাদেরকে কি করতে হবে শুধু বলে দেওয়া হয়, তাদেরকে আর তারা জানে। এবং যারা ম্যাচিওর প্লেয়ার, তাদেরকে বেশি বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার যেটা বিশ্বাস, ডিফেন্সিভলি দে শুড বি মাচ মোর সাউন্ড, আরও বেশি সলিড হতে হবে। অ্যাটাকিং পার্টটা নিজেদের উপর ছেড়ে দেওয়াটা আমার মনে হয়, কারণ অ্যাটাকিং জিনিসটা হলো যে যার নিজস্ব কোয়ালিটি আছে। আমি যদি ডিস্টেন্ট কোয়ালাসকে বলি তুমি খালি ওয়ান টাচের বল খেলে দেবে, ও হবে না। ও সহজাত হলেও বল নিয়ে যাবে, দৌড়বে, তোকে আই উইল অ্যালাউ হিম টু ড্রিবল পাস 1 or 2 ডিফেন্ডার, তার এটা সহজাত। তো সুতরাং অ্যাটাকিং পার্টে আমার বেশি কোচিং দেওয়ার প্রয়োজন হবে না বলে আমি মনে করি। ইয়েস, গোল করার দিকে তো নেসেসিটি, আমাকে গোল করতে হবে, কারণ আমরা দীর্ঘদিন ধরে গোল করতে পারছি না, সেটা তো ফোকাস করতেই হবে। কিন্তু ডিফেন্সিভলি এবং মাঝমাঠ যখন ট্রানজিশন, আমরা যখন লুজ করে ফেলছি, তখন আমরা কিভাবে রিয়াক্ট করছি, অল দ্য 10 প্লেয়ার্স, আউটফিল্ড প্লেয়ার্স কিভাবে রিয়াক্ট করছে, এর ওপর বেশি এমফাসাইজ করা উচিত, মানে আমার ফিলোসফিতে তাই বলে। এবং তুমি যদি এই জিনিসগুলো করতে পারো, রেজাল্ট উইল অটোমেটিক্যালি কাম। আরেকটা গেছেন সেটা শুধু জানতে চাইছি যে হোমগ্রোন প্লেয়ার নাকি প্লেয়ার্স অফ ইন্ডিয়ান অরিজিন যারা বিদেশে আছে, সেটা কি কোনো সলিউশন নাকি দেখো, আমাদের নিজেদের দিকেই তাকাতে আমি হবে? আমি তো দেখো ফুটবল বোদ্ধানি আমি নই, আমি এই যে বলছি, আমি যে রাইট বলছি সেটা না, আমি যেহেতু এটা আমার অভিমত। ইয়েস, ইনস্ট্যান্ট সাকসেস পেতে গেলে আমরা হামজা চৌধুরীকে দেখছি বলে আজকে আমাদের মনে হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের একটা শত্রুতা আছে,
একটা রেষারেষি আছে। পাকিস্তান যদি 3টে প্লেয়ারকে নিয়ে আসে আরও এই রেষারেষিটা বাড়বে, আমাদের করতেই হবে। হুম। কিন্তু এটা কিন্তু সলিউশন না, দিস ইজ নট দ্য সলিউশন। আজকে যদি উজবেকিস্তানকে দেখি, আমি জাস্ট এরা নিয়ে প্রসঙ্গ আসছে, উজবেকিস্তান তার নিজস্ব কৃতিত্ব হয়েছে, আমরা সেই জায়গায় যেতে পারিনি। এই যে লোকে বলছে না উজবেকিস্তান, আরে ওরা কি করছে দেখে আমাদের লাভ কি, আমরা কি করতে পেরেছি। তো উজবেকিস্তান, আমরা তাশকেন্তে আমরা 2007 2008-এ আমরা গিয়েছিলাম এফসি চ্যাম্পিয়নশিপ, তখন উজবেকিস্তানে হয়েছিল, টুর্নামেন্ট হয়েছিল, এবং ওই সময় ওদের পরিকাঠামো দেখেছিলাম, সেই দেশটা যে এত উন্নতি করবে। এবং যা শুনেছি, তারা কিন্তু হোম গ্রোন প্লেয়ারদের তৈরি করে লিগে, লোকাল লিগে সেই খেলোয়াড়দেরকে প্রপার ওয়েতে ট্রেনিং করে মোটিভেট করে আজকে ওয়ার্ল্ড কাপের জায়গায় চলে গেছে। আজকে যদি আমি জাপানের কথাটা যদি আমি এই এতে উল্লেখ করতে চাই, এই জন্য আজকে 8টা বিশ্বকাপ তারা কনসিকিউটিভলি খেলে গেল, এবং জাপান 2050 সালে নিজেরা হোস্ট করবে, নিজেরা চ্যাম্পিয়ন হবে বলে এখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। ক্যান ইউ ইমাজিন? একটা এই জাপানকে প্রদীপ দাসের সময় বা চুনি গোস্বামীর সময় শুনেছি, আমরা দেখিনি সেই সময়। জাপানকে তখন ইন্ডিয়া হারিয়েছে, জাপান কখনো ডমিনেট করতে পারেনি, কিন্তু সেই দেশটা আজকে জে লিগ বা 20 বছর 25 বছরের একটা প্ল্যান নিয়ে আজকে কোন জায়গায় চলে গেল। আমাদেরকে জার্মানি, স্পেন, ইংল্যান্ড কাউকে ফলো করতে হবে না, আমাদের প্রতি এশিয়ান কান্ট্রি যদি জাপানকে আমরা ধরে এগোই, কারণ প্রো লাইসেন্স করতে আমি জাপানে আমাদের ফাইনাল ফিফথ কোর্সটা, আমাদের মডিউলটা জাপানে হয়েছিল, এক্সপোজার যে মডিউলটা হয়, এবং তাদের পরিকাঠামো এবং বিভিন্ন, আমি 4টে জে লিগের খেলা দেখেছি, আমরা সবাই কোচেরা, এবং কোচেদের সাথে ইন্টারাক্ট করেছি, ইউথ একাডেমি ভিজিট করেছি, কিভাবে তারা তৈরি হচ্ছে নিজেদেরকে। তো এইগুলোই হলো আমরা করতে পারিনি, বা এইটাই মানে মানে বলতে চাই আমি। আমি আপনার থেকে আপনারা বেশি সময় নেব না, আমাদের ইন্টারভিউর একদম শেষ দিকে আমরা এসে গেছি। শেষ একটা প্রশ্ন যেটা হয়তো একদমই শুনিনি আপনার কাছে কোনো ইন্টারভিউতেই। আমরা সঞ্জয় সেন ফুটবলার বা কোচ সঞ্জয় সেনকে আমরা চিনি, তার বাইরে সঞ্জয় সেন মানুষটা কেমন? মানে বাঙালি বলতেই আমরা বেড়াতে যাওয়া, গল্পের বই পড়া বা সিনেমা দেখা এগুলো বুঝি, এই দিকগুলোর আপনার আর কোনো হবি আছে কিনা বা না, আপনার ইন্টারেস্ট? হবি বলতে আমার গান, আমি গান আমার ভালো লাগে। হ্যাঁ, আমি গান করিও, মানে করি মানে কোথাও এতে করি না, নিজে আনন্দ করে করি। ওই ট্র্যাক, ক্যারোকে, এসব কী সব ট্র্যাক আচ্ছা। ফ্যাক হয়, ওইগুলোর সাথে সাথে করি। কিশোর কুমারের আমি ভক্ত, এবং আমি মানে রেল স্কুল ফান না, 1977-এর কথা 77। বলছি, ইয়েস, 77-এ যখন আমি খোকনদার ক্লাবে গিয়েছিলাম, ক্লাস 10-এ পড়ি, সেই সময় কিশোর কুমারের ফাংশন আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, লতা মঙ্গেশকরের ফাংশন, এবং কিশোর কুমারের ফাংশন আমি দেখে ফিরেছিলাম 12টা 10। চেদলা থেকে তখন গাড়ি বাস যেত না, রাসবিহারিতে নেবে, ওখান থেকে হেঁটে হেঁটে আমি রেন ওয়াটার পাইপ বেয়ে আমি দোতলায় উঠেছিলাম, আর মাকে বলেছিলাম দরজাটা খোলা রাখবে, বারান্দার দরজাটা। তো গান ভালোবাসি, এটা একটা আমার দিক, এবং আমি খুব বাজে বদরাগী, এবং এখনো আমি মাথা গরম করে ফেলি, আগের মতো না, আগে আরও বেশি করে ফেলতাম। এবং অনেকে আমাকে ভাবে একটুখানি রাগী, মানে আমার অ্যাপিয়ারেন্স দেখে ভাবে একটু। এবং আমি এই যে এত এখানে কথা বলছি, আমি কিন্তু বেশি কথা বলি না, এবং ঘুরতে যেতে সবার ভালো লাগে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার গান একটা এবং এখনকার আমাদের আমরা যে এই যে আমাদের নিজস্ব একটা বন্ধু বান্ধব, যারা আমাদের একদম শৈশব থেকে, মানে যাদের সাথে বড় হয়েছি, এইটা আমাদের একটা খুব, আমরা প্রাউড যে আমাদের এখনো সেই ছোটবেলা থেকে, মানে 3-4 থেকে এখনো আমাদের একটা পাড়ায় আড্ডা হয়, এবং আড্ডায় আমি যখনই পারি, হয়তো সেইভাবে যখন খেলা থেকে পারি না, কিন্তু আড্ডাটা আমাদের টানে, যে ছোটবেলার যে বন্ধু, যে বন্ধু যে কতটা তার বিস্তৃতি বা বিস্তার, সেইটা আমাদের মধ্যে আছে। সেইটা আমরা আড্ডাটা আমরা খুব মারি। এটা আমার একটা মানে যেটা প্রশ্ন হলো যে কি ভালো লাগে, এটা আমাদের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে তো নিশ্চয়ই ভালো লাগে। এছাড়া আর কিছু না, আমি টুকটাক অবসর সময় আমি বই পড়ি, একটুখানি বই টই পড়ি। সে আগে তো উপন্যাস উপন্যাস বুদ্ধদেব গুহ থেকে সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রচুর স্কুল লাইফ থেকে, যখন পাস করে গেছি, স্কুল ফাইনাল পাস, তখন ওই লাইব্রেরিতে গিয়ে বই এনে পড়তাম। কিন্তু এখন মোটামুটি এখন তো কোনো খেলা নেই, আমি ক্রিকেট খেলা টেস্ট ছাড়া দেখি না, ইংল্যান্ডের খেলাটা আমি অপেক্ষা করছি, আমি ওয়ান ডে বা টোয়েন্টি এইসব খেলাগুলো দেখি না, লাইক করি না। আর টিভিতে আমি নিশ্চয়ই ইংলিশ প্রিমিয়ার লিগ আমার ফেভারিট, এই খেলা দেখায়, যেহেতু
আর অন্যান্য খেলাগুলো যেগুলো বুন্দেসলিগা বলো বা, কিন্তু আমি ইপিএল এর খেলা সময় পেলেই দেখি। এটা আমার কাছে একটা নেশা এবং শেখা। ইপিএল এ কোনো ক্লাবকে আপনি সমর্থন করেন এরকম না কম না, এরকম as such আমার কিছু নেই, কিন্তু ওই আমি আবার সেই ইন্ডিয়ার টিমে বলছি, 2008-এ যখন স্পেন ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়, 2010-এ যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় স্পেন, ওই সময় থেকে আমি স্পেনের ভক্ত এবং আমার সাথে খুব তর্ক হতো হাউটান আর এর, যে আমি ওই টিকি টাকা ফুটবল এবং বব এরা তো ডাইরেক্ট ফুটবল খেলতেন, এবং ইন্ডিয়া টিমও তখন বাইচুং বলো, সুনীল ছেত্রী, এরা সব খেলছে, দীপক মন্ডল, তখন ওরা কিন্তু 4-4-2 ফরমেশনে ডাইরেক্ট ফুটবল, যে এরা সব বিহাইন্ড দ্য ডিফেন্স বল ফেলে খেলা। তো ওই যে ওই ফুটবলটা যখন আমরা দেখছি ক্যাম্পে যখন থাকতাম, মানে অবসর যখন প্র্যাকটিসের পরে যখন ওই 2008-এ যখন স্পেন চ্যাম্পিয়ন হলো, এবং আমি তার আগে থেকেই বলতাম কলিনকে, আমরা স্পেনকে কেউ আটকাতে পারবে না। তখন ওরা বলতো না না না, স্পেন ক্যান দেখান। আমি ওই ওই সময় থেকে ওদের পেছনে লাগতাম, এবং কোনো না কোনো কারণে স্প্যানিশ ফুটবলের ভক্ত হয়ে গিয়েছিলাম। তারপর ইংলিশ প্রিমিয়ার দেখতে দেখতে গুয়ার্দিওলার যে একটা কোচ, ডে বাই ডে, বছরের পর বছর ওই স্টাইলে ওই রকম ভ্যারিয়েন্ট পাস কি করে খেলে, এটা আমার কাছে মানে এখনো প্রশ্ন থাকে যে ওই রকম ভাবে পাস কি করে খেলতে পারে। দেখো সবাই সব টিম খেলছে, কিন্তু এই পেপের ভক্ত হয়ে গিয়েছিলাম। ম্যানচেস্টার সিটি কি রেজাল্ট করলো যেটা দেখতে পারলাম না, পরে গোল কম খুলে বা এ খুলে দেখছি রেজাল্টটা কি হলো, ওইটা একটা আমার এখনো কৌতূহল আছে। এছাড়া ওরম ডাই হ্যাড ফ্যান বলে না, ওই ম্যানচেস্টারের ফ্যান বা চেলসির ফ্যান, ওরম কিছু নয়। এবং এইখানেও কিন্তু আমাদের পাড়ায় ম্যাক্সিমাম মোহনবাগান বা আমাদের পরিবারে আমার কিন্তু ওই ডাই হার্ট মোহনবাগানই বা মোহনবাগানের খেলা না, ফুটবল খেলা ভালো লাগে। আমরা ওই 13 ওই মানে 60 পয়সার টিকিটে আমরা 1 টাকা নিয়ে বাড়ি থেকে বেরোতাম, 10 পয়সা চেদরা থেকে ময়দান, ফোর্ট উইলিয়ামে নামতাম, এবং 20 পয়সা বাঁচিয়ে নিয়ে ফিরতাম। 20 পয়সার মধ্যে এই আইসক্রিম খুব হজমি ফজমি খেতাম, কিন্তু 60 পয়সার টিকিটে আমরা খেলা দেখেছি। আমরা 13 নম্বর গেটে লাইন দিয়ে কাটতাম, আবার ইস্ট বেঙ্গলের খেলা দেখতে যাচ্ছি তখনও চলে যেতাম। তো অ্যাজ সাচ এইভাবেই ফুটবলটাই মেন, ফুটবলই মেন নেশা। এবং ফুটবলটা মনে হয় যে ফুটবল থেকে যদি মানে চলে যায়, বলে মনে হবে যেন একটা দিক হয়তো এ হয়ে গেল, একটা সাইড পড়ে গেল, এরকম একটা ফুটবলের সাথে এমনই। আবার মাঝে মাঝে বিরক্তিও লাগে যখন খুব বেশি। তো এই গত 2-3 বছর তো মানে আমি ওই মোহনবাগান সুপার জায়ান্টের সাথে সম্পর্ক, মানে আমার ওই এটা ছেড়ে দেওয়ার পরে ক্লাব কোচিং এর সাথে তো আমি সেরকম বেঙ্গল লাস্ট করেছি। তো এই সময়টা একটুখানি এও লাগে যে একটুখানি খালি লাগে যে সময়টা কিরম ভাবে কাটাবো, কিন্তু ঠিক আপনার আছে, কি অ্যাডজাস্ট। পাইপলাইনে কোনো আপকামিং ভেঞ্চার যেটা না না, কিছু আমার আপনার আমার প্ল্যানিং আছে? দেখো আমার প্ল্যানিং এ তো কিছু হয় না। হুম। আমি আই ক্যান ওয়েট। আমি অফার পেলে যে কোনো, এই যে বেঙ্গল আমাকে বললো, আমি তখন একবার ভাবছিলাম তো বেঙ্গল এ করবো, ঠিক আছে চলো চ্যালেঞ্জ নিয়ে দেখি, ঠিক আছে। তো বাংলার পক্ষে ভালো, আমার পক্ষেও ভালো যে বাংলা দীর্ঘ কয়েক বছর বাদে চ্যাম্পিয়ন হতে পেরেছে, এবং আমারও একটা আহ, এক- ঝুলিতে একটা কিছু ঢুকলো, এটাও আমার কাছে একটা আমি পাওয়া। এটা জাস্ট ছোট করে, এই বাংলা টিমের কোনো আমরা অলরেডি কিছু প্লেয়ারের কথা জানি, কিন্তু আইএসএল এ খেলতে পারে বা আমি নাম ন্যাশনাল টিমে বলতে খেলতে চাই না, পারে? আচ্ছা। নিশ্চয়ই 4-5টা প্লেয়ার আছে, হুম, এবং তারা খেলবে, কেউ আটকাতে পারবে না, তারা খেলবে। যদি দেখো কেউ যদি সুযোগই না পায় খেলবে কি করে। আজকে রবি হাঁসদা, তারা তাদের একজন কোচ বলছে দে আর নট আইএসএল স্ট্যান্ডার্ড। আমি জাস্ট আমি এইসব লোকেদেরকে ভাবি, তারা বলুক না আইএসএল স্ট্যান্ডার্ডটা কি, হোয়াট ইজ আইএসএল স্ট্যান্ডার্ড। আইএসএল স্ট্যান্ডার্ড কান উইন আ ম্যাচ এগেনস্ট ভুটান, আফগানিস্তান, বাংলাদেশ। দিজ আর আইএসএল স্ট্যান্ডার্ড প্লেয়ার্স। সো কিসের স্ট্যান্ডার্ড? আজকে রবি হাঁসদা 4টে ম্যাচ খেলেছে, একটা গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে, এবং খেললে আরো গোল করবে। এই বছর ও 5টা থেকে 6টা গোল করবে। আই ক্যান রাইট ইট ডাউন, রাইট ইট ডাউন, অ্যান্ড এন্ড অফ দ্য সিজনে আমার সাথে এসে বলবে নট মোর দ্যান দ্যাট। তাকে সুযোগ দিতে হবে, খেলবে। এবং আরো কয়েকটা খেলোয়াড় আছে খুব ভালো, এবং বাংলায় যথেষ্ট প্রতিভা আছে। আমরা ওই একটা খরা যায় না, সেই রকম একটা আছে বাংলা ফুটবল। আবার বাঙালি খেলোয়াড়েরাই নিজেদের যাচ্ছে না। এহেন ফুটবল মুখর সঞ্জয় সেনকে আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের এই ইন্টারভিউতে রাজি হওয়ার জন্য। এবং আমরা বাংলার ফুটবল সমর্থক হিসেবে আমরা চাইবো যে সঞ্জয় স্যার, উনি যদি জাতীয় টিমের দায়িত্ব পান, আমরা মনে করি গত 15-20 বছরে ভারতীয় কোচ হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট, এবং ওনার ধারে কাছে হয়তো খুব কম বা প্রায় কারোরই সেই অ্যাচিভমেন্ট নেই। আমরা সেই আশা রেখে
স্যারকে থ্যাংক ইউ জানিয়ে আজকের এপিসোড ধন্যবাদ। শেষ করব। আপনারা নজর রাখুন আমাদের গোল টেবিল চ্যানেল। ধন্যবাদ।